যত উপরে উঠছি পথ ততই খাড়া হচ্ছে, কিছুতেই আর ওঠা যাচ্ছে না। শ্রীলঙ্কার আদম পাহাড় সত্যি সত্যিই এক মায়াবী পাহাড়। কতই না কঠিন এর চূড়ায় ওঠার দীর্ঘ খাড়া পথ। তবু হজরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখার আশায় শরীর ও মনের সবটুকু শক্তিকে সম্বল করে মানুষ পা বাড়ায় এই পথে। কেউ উঠতে পারেন, কেউ বা ব্যর্থ হয়ে ফিরে আসেন। এই কঠিন পথের পথিক হয়েছিলাম আমিও। আদম পাহাড়ে ওঠার সেই বাস্তব অভিজ্ঞতায় তুলে ধরছি আজকের ভিডিওতে। স্নিগ্ধ সকালের মিষ্টি রোদে যেন উদ্ভাসিত আদম পাহাড়ের পবিত্র চূড়া। এই চূড়ায় ওঠার দুর্বার আকর্ষণ রাতে আমাকে ঠিকমতো ঘুমাতেও দেয়নি। বারবার ঘুম ভেঙেছে, ঘড়ি দেখেছি আর ভেবেছি কখন সকাল হবে। সকাল 6টার দিকে ঘুম থেকে উঠেই দেখে নিলাম নির্মল এই দৃশ্যটি। এরপর সকাল 7টায় ঝটপট রেডি হয়ে বেরোতেই দেখা হলো হোটেল ম্যানেজার নিমালের সঙ্গে। তিনি হোটেল থেকে চূড়ায় ওঠার পথ দেখিয়ে দিলেন দারুণ এক অঙ্গভঙ্গিমায়। হাউ ক্যান আই গো? You can go top of main road, turn left, keep going, police station, Buddhist statue, bridge, after with right side steps, and sign in board. All the way steps. You can go. Thank you, thank you. Welcome. আমি হোয়াইট হাউস হোটেল থেকে রওনা করলাম অ্যাডামস পিকের দিকে। অনেক ঢালু পথ বেয়ে এই হোটেলে নামতে হয়েছিল। হোটেল থেকে মেইন রোডে উঠতেই হাঁপিয়ে গেলাম। অ্যাডামস পিক তো অনেক কঠিন ব্যাপার, বুঝতেই পারছি। রাস্তার বাম পাশে গ্র্যান্ড অ্যাডামস পিক হোটেলের সামনে অনেকগুলো গাড়ি দেখে আঁচ করা যায় এই মুহূর্তে কত পর্যটকের ভিড় এখানে। পিক সিজন হওয়ায় এখানকার অন্য হোটেলগুলো পর্যটকে ভরপুর। ঘড়ির কাঁটা যত সামনে এগোচ্ছে সূর্যের সোনালী আলো আদম পাহাড়ের চূড়া থেকে ছড়িয়ে পড়ছে আশপাশের পাহাড়ের গায়ে। বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছি সেই আদম পাহাড়ের চূড়া। এটি নাল্লাথানিয়া বা ডালহাউস বা ডালহৌসি বাস টার্মিনাল। এই টার্মিনাল থেকেই বাস, ট্যাক্সি, টুকটুক ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। এখানে দাঁড়িয়ে আরো ভালো করে দেখতে পেলাম আদম পাহাড়ের চূড়াটা। এখানকার একটি দোকান থেকে একটি সফট ড্রিঙ্কসের বোতল কিনলাম। এটা চলার পথে আমার তৃষ্ণা মেটাবে। বাস টার্মিনাল পেরিয়ে ঢালু পথ বেয়ে কিছুটা নিচে নামতেই চোখে পড়ল একটি ব্রিজ। Excuse me, where is the starting point? From here, from this. From Here. here to start. Yeah. আদম পাহাড় থেকে নেমে আসা একটি ঝর্ণাধারা বয়ে গেছে এই ব্রিজের নিচ দিয়ে। এই ব্রিজ পার হওয়ার পরই শুরু আদম পাহাড়ের চূড়ায় ওঠার সিঁড়ি পথ। এই ব্রিজ থেকে চূড়া পর্যন্ত দূরত্ব 7 কিলোমিটার। যা হোক, ব্রিজ পেরিয়ে মূল পথে পা রাখার আগে মুগ্ধ নয়নে দেখে নিলাম স্বচ্ছ জলের কলতান। পৃথিবীর প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাম প্রথম যেখানে পা রেখেছিলেন শ্রীলঙ্কার সেই আদম পাহাড়ের গোড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। বন্ধুরা, এই পাহাড়ের চূড়ায় যাব আমি, যেখানে হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। তবে সেই জায়গায় যাওয়া খুবই কঠিন কাজ। এখান থেকে 7 কিলোমিটার খাড়া পথ বেয়ে যেতে হবে সেই পাহাড়ের চূড়ায়। তবে আমি সংকল্প করে এসেছি, আমি আদম পাহাড়ের সেই চূড়ায় উঠব এবং আদম আলাইহিস সালামের যে পায়ের ছাপ রয়েছে সেই চূড়ায় সেটি আপনাদেরকে দেখাবো। আমি যখন আদম পাহাড়ের মূল পথে পা বাড়ালাম, দেখলাম ছোট ছোট বাচ্চাসহ একটি পরিবারও যাত্রা শুরু করেছে।
একই সাথে দেখলাম অনেক মানুষ পাহাড় থেকে নেমে আসছেন। এই সময় যত মানুষ উঠছেন তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ নামছেন। শুরুর দিকে সিঁড়িপথ ততটা কঠিন মনে হলো না। কিছুটা সমতলের মতো এগিয়ে আবারও উঠতে হচ্ছে কিছুটা সিঁড়ি বেয়ে, তাই অনেকটা নির্বিঘ্নেই হাঁটতে থাকলাম। দেখতে থাকলাম চলাচলরত মানুষজন, দুই পাশের দোকান আর দোকানের পণ্য। প্রায় হাফ কিলোমিটার হাঁটার পর কিছুটা ক্লান্তি টের পেলাম। বুঝতে পারলাম এভাবে খালি পেটে আর কিছু দূর হাঁটলেই দুর্বল হয়ে পড়ব। সামনে এগিয়ে যদি খাবারের কোনো দোকান আর না পাই তাহলে বড় ধরনের ঝামেলায় পড়তে হবে। ঝটপট সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের ঢালে একটি রেস্তোরাঁয় প্রবেশ করলাম নাস্তার জন্য। আপনারা যদি সকালে আদম পাহাড়ে ওঠেন তাহলে অবশ্যই কিছু খেয়ে উঠবেন, আর ওঠার পথেই দেখবেন যে অনেক দোকান রয়েছে, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে, সেসব খাবার খেয়ে উঠবেন। তাছাড়া কিন্তু আপনারা ক্লান্ত হয়ে যাবেন। এটি দেখতে আসলে আমাদের বাংলাদেশি রুটির মতো, এর নাম তোষা। আমি এই খাবারটি খাবো। এর সঙ্গে দেয়া হয়েছে কিছু ডাল দেয়া হয়েছে এবং মুরগির ঝোল, এখানে কোনো মুরগির মাংস নেই, এটি দেয়া হয়েছে। এবং আমি তাদের কাছে একটি ডিম চেয়েছি, তারা ডিমটি হয়তো কিছুক্ষণের মধ্যেই ভেজে আমাকে দেবেন। এখানে এসে একটা বিষয় দেখছে যে সব কিছুতেই তারা নারকেল দেন। এই ডালের মধ্যেও নারকেল দিয়েছে। আমি এটাতে অভ্যস্ত না, কিন্তু খেতে হবে। খুব খারাপ তা না, খাওয়ার জন্য আমার এখন এটি খাওয়া ছাড়ার কোনো উপায় নেই আর কি, ক্ষুধা নিবারণের জন্য। আপনারা দেখলেন যে ডিম দিয়ে গেলেন। ডিমটা দেখতেও আলাদা, ডিমের উপরে কি যেন দেওয়া হয়েছে। নাস্তায় স্বাদের তৃপ্তি ততটা না পেলেও শরীর চালনার রসদ যে যুক্ত হলো, এটাই অনেক বড় ব্যাপার। খাবারের দাম দিলাম 120 শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 58 টাকা। দাম আহামরি কিছু নয়। থ্যাংক ইউ। দাম চুকিয়ে আবারও হাঁটতে শুরু করলাম সেই স্বপ্নের চূড়ার উদ্দেশ্যে। খাবারের হোটেল থেকে বের হতেই দেখলাম একদল শিশু কিশোর পাহাড়ে উঠছে একজন ষাটোর্ধ্ব বৃদ্ধার নেতৃত্বে। দেখে তো মনে সাহসী পেলাম। ভাবলাম এই শিশু বৃদ্ধ যদি চূড়ায় ওঠার সাহস করে, আমি কেন ভয় পাবো? সুতরাং হাঁটতেই থাকলাম। আসলে যেতে যেতে দেখলাম একেবারে বৃদ্ধ মানুষও কিন্তু উঠছেন আদম পাহাড়ে। দেখুন, হাঁটতে হাঁটতে দেখলাম আদম পাহাড়ের পাশের পাহাড়টি। এখানকার প্রকৃতি যে কারো চোখকে প্রশান্তি দেবে আত্মাকেও। চলতে চলতে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আদম পাহাড়ে হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ তো বটেই, এর চূড়া থেকে সূর্যোদয় দেখাও একটা দারুণ ব্যাপার। এ কারণে এখানে আসা পর্যটকদের 80% এই পাহাড়ে ওঠা শুরু করেন রাত 2টার দিকে। এতে করে একদিকে ভোর হতে হতে চূড়ায় কিংবা কাছাকাছি পৌঁছে যাওয়া যায় এবং সেখান থেকে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করা যায়। অন্যদিকে রাতের বেলা আবহাওয়া থাকে শীতল, শরীর কম ঘামে, ক্লান্তিও কম লাগে। এই যে চলার পথে যাদের নেমে যেতে দেখছেন, তারা চূড়া থেকে সূর্যোদয় দেখেই ফিরছেন। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে আমি কেন সকাল 7টায় পাহাড়ে ওঠা শুরু করলাম? রাত 2টায় শুরু করলে তো আমিও দেখতে পেতাম সেই দৃশ্য। আসলে আমি রাত 2টার দিকে যদি ওঠা শুরু করতাম, এই পাহাড়ে ওঠার দৃশ্য সেভাবে ক্যামেরায় রেকর্ড করতে পারতাম না আঁধারের কারণে। দেখাতে পারতাম না চারপাশের দর্শনীয় কোনো কিছুই। এই পথ যাতে পুরোপুরি দেখাতে পারি, সেজন্যই আমি সকালে ওঠার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি কেউ এখানে বেড়াতে আসেন, অবশ্যই রাত 2টার দিকে ওঠা শুরু করবেন, আর ফেরার পথে দেখে নেবেন অবশিষ্ট দৃশ্য।
হাঁটতে হাঁটতে প্রায় 1.5 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি। এখনো ক্লান্তি সেভাবে চেপে বসার সুযোগ পাইনি। একটি বৌদ্ধ মন্দিরের শৈল্পিক গেট পেরোতেই দেখলাম ছোট একটি ঝর্ণাধারা। এই ঝর্ণাধারা পেরিয়ে আসতে আবারও শুনতে পেলাম জলের শব্দ। বুঝে গেলাম আবারও কোনো ঝর্ণার কাছাকাছি এসে গেছি। ঝর্ণাটা দারুণ, ঝর্ণার উপরের বীজটাও সুন্দর। আদম পাহাড় থেকে এমন কত ঝর্ণাধারা যে বয়ে গেছে তার কোনো হিসাব নেই। ঝর্ণাগুলো চলার পথের তৃষ্ণার্ত মানুষের জন্য যেন আশীর্বাদ। চলতে চলতে একটি বিষয় লক্ষ্য করলাম, যারা নেমে আসছেন তারা খুবই ক্লান্ত শ্রান্ত। 7 কিলোমিটার সিঁড়ি বেয়ে উপরে উঠে আবার নেমে আসা চারটিখানি কথা নয়। প্রায় 2.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে এভাবেই দেখা মিলল আদম পাহাড়ের চূড়ার। হোটেল থেকে 7টায় রওনা দিয়ে এখানে আসতে বেজে গেল সকাল 9টা। সময় লাগলো পাক্কা 2 ঘন্টা। বন্ধুরা, এই পথে উঠতে উঠতে আমি একেবারে হাঁপিয়ে গেছি। অনেক দূর ওঠার পরে আমি আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছি অ্যাডামস পিকের সেই চূড়া। আপনারাও দেখতে পাচ্ছেন। আমি যদিও হাঁপিয়ে গেছি তারপরেও চলতেই থাকবো। আসলে সেই পায়ের ছাপ না দেখা পর্যন্ত শান্তি হবে না। পাশেই দেখলাম একটি জাপানিজ পিস টেম্পল। সময় বাঁচানোর জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও গেলাম না। যেহেতু শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের মানুষ বেশি, তাই এই পথে চোখে পড়বে বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির। আর বৌদ্ধরাও আদম পাহাড়ের পায়ের ছাপকে পবিত্র মনে করেন। তাদের বিশ্বাস ওটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। আবার হিন্দুরা মনে করেন এটি শিবের পায়ের ছাপ। আদমের পায়ের ছাপ বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন মুসলমান ও খ্রিস্টানরা। সঙ্গত কারণে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ দেখতে পাবেন এই পথে। আর কিছু দূর এগোতেই সিঁড়িগুলো খাড়া হতে শুরু করলো, সেই সাথে চলার কষ্টও বাড়তে থাকলো। আসলে উঠছি তো উঠছি, পথের যেন শেষ হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ নামতে অথবা ওঠার সময় একটু রেস্ট নিচ্ছেন। আসলে যারা নামছেন এবং যারা উঠছেন সবাই কিন্তু দেখছি যে খুবই হাঁপিয়ে গেছেন। আর দেখতেই পাচ্ছেন যে যত উঠছি ততই কিন্তু পথটা খাড়া হয়ে যাচ্ছে। সো টায়ার্ড। যত এগোতে থাকলাম আদম পাহাড়ের চূড়াটাও ভালোভাবে দৃশ্যমান হতে থাকলো। বন্ধুরা, এবার জেনে নিই আদম পাহাড়ের আরও কিছু তথ্য। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশে আদম পাহাড়ের অবস্থান। ভূপৃষ্ঠ থেকে এই পাহাড়টির উচ্চতা 7,359 ফুট বা 2,243 মিটার। এর চূড়াতে উঠতে হয় 7 কিলোমিটার দীর্ঘ সিঁড়ি পথ বেয়ে, যা আগেও কয়েকবার উল্লেখ করেছি আমি। ধর্মীয় বিভিন্ন মতে এই পাহাড়ের চূড়ায় পায়ের ছাপ আবিষ্কৃত হয় খ্রিস্টপূর্ব 300 অব্দে। আবিষ্কারের পর থেকেই পায়ের ছাপটি ঘিরে রাখা হয়েছে। বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা ও মার্কো পোলো এই চূড়াটি ভ্রমণ করেছেন বহু বছর আগে। মুসলমানদের বিশ্বাস পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহর নির্দেশে স্বর্গ থেকে তিনি বিতাড়িত হন এবং শ্রীলঙ্কার এই জায়গায় প্রথম পৃথিবীতে নামেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে চরম অনুতপ্ত হয়ে পড়েন এবং তার ভুলের জন্য এখানে এক পায়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। বহু বছর এক পায়ে দাঁড়িয়ে প্রার্থনা করার কারণে তার পায়ের ছাপ পড়ে যায় পাথরের উপর। যত উপরে উঠছি খাবারের দোকান যেন ফুরাচ্ছে না। আমি ভেবেছিলাম উপরে এলে বুঝি খাবার পাওয়া যাবে না। বুঝতেই পারছেন এই পথে খাবারের অভাব হবে না, তবে চলার পথে মাথায় রাখতে হবে কিছুতেই যেন মনোবলের অভাব না হয়, কারণ এই পথ সত্যি সত্যিই ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, ক্রমেই যেন দম ভারী হয়ে আসছে। আসলে এতটা কঠিন পথে চলার সময় মনকে শান্ত রাখার দায়িত্ব পালন করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, অ্যাডামস পাহাড়ে ওঠার পথ যেন কিছুতেই ফুরাচ্ছে না। চলছি তো চলছি, উঠছি তো উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই পাহাড়ি পথে উঠছেন এবং নামছেন। কেউ অ্যাডামস পিকের
সেই চূড়া থেকে ঘুরে আসছেন, আবার কেউ বা এখনও উঠছেন। তবে এই পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না। এই কঠিন পথের চলার মাঝেও কিছুটা শান্তি এনে দিচ্ছে এখানকার যে নৈসর্গিক দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ে একেবারে ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন, উঁচু পাহাড় থেকে ঝর্ণা বয়ে নেমে নিচে পানি পড়ছে। অসাধারণ সেই দৃশ্য। আপনারা দেখুন কি সুন্দর একটি ঝর্ণা। আদম পাহাড়ে ওঠা যে কতটা কষ্টসাধ্য তার নজিরও দেখতে পেলাম 3 কিলোমিটার সিঁড়ি পেরোনোর পর। দেখলাম আহত একজনকে নামিয়ে আনছেন এখানকার মেডিকেল টিমের সদস্যরা। এমন দৃশ্য এখানে নাকি নিত্যদিনের। চলতে গিয়ে কেউ আহত হয়ে ফেরেন, আবার কেউ দেহবল ও মনোবল হারিয়ে ফিরে আসেন মাঝপথ থেকেই। এমনিতে আমি ছবি তুলতে তুলতে অনেকটা বিশ্রাম নিতে নিতে আসছিলাম, তবে প্রায় 3.5 কিলোমিটার পথ পেরোনোর পর পা আর চলছিল না কিছুতেই। সিঁড়ির উপর ধূপ করে বসে পড়লাম ক্লান্ত শরীরে। আর চলতে পারছি না, দম নিতে পারছি না, যেন দম একেবারে বন্ধ হয়ে আসছে। চলতেই আছি। সবার কাছে জিজ্ঞেস করছি আর কত দূর। সবার একই উত্তর, আরও যেতে হবে। আর কত যাব, যেতেই আছি, তবু পথ ফুরাচ্ছে না। কিছুটা জিরিয়ে নিয়ে হেঁটে সকাল 10টার দিকে পৌঁছে গেলাম আরেকটি ঝর্ণাধারার কাছে। এখানে এসে পর্যটকরা রেস্ট নেন। আর এখানে যে ঝর্ণাধারা রয়েছে এর পানিকে পবিত্র মনে করেন অনেকেই। তাই এই পানিতে গোসল সেরে পাপ মোচন করে পুণ্য হাসিলে মত্ত হন অনেকেই। কেউ কেউ অবশ্য শীতল জলের ছোঁয়ায় ক্লান্ত শ্রান্ত শরীরকে চনমনে করে নিতেও গোসল করেন এখানে। যা হোক, এই ব্রিজ পার হওয়ার পর দেখতে পেলাম পাহাড় থেকে নেমে আসা মানুষের ঢল। পায়ের পেশিতে টান পড়ায় অনেককেই দেখলাম রেলিং ধরে উল্টো হয়ে নামতে। আসলে এখান থেকেই শুরু হলো মূল চ্যালেঞ্জ। বন্ধুরা, যত উপরে উঠছি পথ ততই খাড়া হচ্ছে, কিছুতেই আর ওঠা যাচ্ছে না। খুব কষ্ট হচ্ছে। আগেই বলেছিলাম যে যেন দম বন্ধ হয়ে আসছে, এখন অবস্থা আরও খারাপ। একেবারে খাড়া পথ। একেবারে খাড়া সিঁড়ি। কিভাবে এই সিঁড়ি বেয়ে দীর্ঘ পথ পাড়ি দেব ভাবতেই যেন মাথাটা ঘুরছিল। এমনিতেই এ পর্যন্ত উঠতে আমি রীতিমতো কাহিল। ক্লান্ত শরীরে এমন অতি দীর্ঘ খাড়া সিঁড়ি দেখে রীতিমতো ভয়ই লাগছে। যারা চূড়া দেখে ফিরছেন তাদের নামার দৃশ্য দেখে অবস্থাটা আরো হাড়ে হাড়ে উপলব্ধি করলাম। আসার সময় যে সফট ড্রিঙ্কস কিনেছিলাম সেটাও প্রায় শেষ। শরীরের জ্যাকেটটা এখন বোঝা মনে হচ্ছে। খুলে ফেললে আরেক বিপদ, রাখবো কোথায়? সাথে তো ব্যাগ নেইনি। এই কঠিন পথে চলার মাঝেই আরও কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিই। আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য এই তথ্যগুলো খুবই কাজে লাগবে। আগে জেনে নেই বছরের কোন সময় এখানে আসবেন সেই বিষয়টি। আবহাওয়া খারাপ থাকায় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বছরের 6 মাস আদম পাহাড়ে অফ সিজন থাকে। এ সময় প্রায় সারাক্ষণ বৃষ্টিপাত হয় এই এলাকায়। পাহাড়ে ওঠার সিঁড়িপথগুলো অনেক স্যাঁতস্যাঁতে হয়ে যায়। দুপাশে ঘন বন জঙ্গল থাকায় বেড়ে যায় সাপ পোকামাকড়ের উপদ্রব। এ সময় আদম আলাইহিস সালামের পায়ের ছাপ যেখানে রয়েছে সেই জায়গাটি তালাবদ্ধ থাকে। সঙ্গত কারণে অফ সিজনে পর্যটকদের আনাগোনা এখানে একেবারেই কমে যায়। এ সময় যারা বৃষ্টি মাথায় করে বহু কষ্টে চূড়ায় ওঠেন তারা পায়ের ছাপ দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরে আসেন। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পিক সিজনে পর্যটকে একেবারেই ঠাসা থাকে এই এলাকা। আমি এসেছি ডিসেম্বরে, একেবারে সুপার পিক সিজন। আপনারা কেউ আসতে চাইলে এই পিক সিজনে আসবেন। আর হ্যাঁ, ওঠার সময় একটি লাঠি নেবেন। লাঠিতে ভর দিয়ে ওঠানামায় অনেক সুবিধা পাবেন। সঙ্গে পানি নেবেন অবশ্যই, আর ভুলেও ভারী ব্যাগ সঙ্গে নেবেন না।
চরম ক্লান্তি আর কষ্টের মাঝেও দোদণ্ড শান্তি দিচ্ছিল এখানকার নৈসর্গিক সৌন্দর্য। প্রায় 4 কিলোমিটার আসার পর আদম পাহাড়ের এই জায়গা থেকে দেখা পুরো উপত্যকার দৃশ্যটা একেবারেই মনোলোভা। যা হোক, ঘড়ির কাঁটা বেলা 11টা পার হয়ে গেছে, আর বিশ্রাম নিলে চলবে না। এইটুকু পথ আসতেই সময় লাগলো প্রায় 4 ঘন্টা। আবারও মনকে শক্ত করে উঠতে শুরু করলাম। পা তুলতে অনেক কষ্ট হচ্ছিল। 20 থেকে 25 ধাপ উঠছিলাম আর 2-1 মিনিট করে রেস্ট নিচ্ছিলাম। যখনই উপরের দিকে তাকাচ্ছিলাম, অফুরন্ত সিঁড়ির বহর দেখে কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। বন্ধুরা, বহুক্ষণ ধরে চলছি, পথ আসলে শেষই হচ্ছে না। 7 কিলোমিটারের মধ্যে এখন পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার উঠেছি, আরও অনেক পথ বাকি, কিন্তু পা আর কিছুতেই চলছে না। এখন যেটুকু চলছি সেটা পায়ের শক্তি বা দেহের শক্তিতে নয়। আদম পাহাড়ের চূড়ায় উঠে সেই পায়ের ছাপ দেখব, তার জন্য মনের যে জোর, আসলে সেই মনের শক্তিতেই এখন উঠতে পারছি। শরীরে আর কোনো শক্তি নেই চলার মতো। চলি আর থামি, থামি আর চলি। এক একটা সিঁড়ি পার হওয়া আমার কাছে যেন এক একটি পাহাড় পার হওয়ার মতো লাগছিল। হাঁটছিলাম আর চেয়ে চেয়ে দেখছিলাম চূড়া। একেবারে নিস্তেজ দেহে চলতে চলতে কিছুক্ষণ পরপর নামতে থাকা মানুষদের জিজ্ঞেস করছিলাম, কত দূর আর কত দূর? সবাই শুধু বলে এই তো সামনে, কিন্তু পথ আর ফুরোয় না। সেই সকাল 7টা থেকে চলছি, তবু আদম পাহাড়ের চূড়ার নাগালই পাচ্ছি না। মনে হচ্ছে আমি যত এগোচ্ছি চূড়া যেন ততই পেছাচ্ছে। এত উপরে উঠে এসেছে যে নিচে তাকাতে শরীর কাঁপছিল। কোনোভাবে পা ফসকে গেলে কিংবা রেলিং থেকে হাত ছুটে গেলে নিমিষেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এভাবে চলতে চলতে যখন প্রায় 6 কিলোমিটার সিঁড়ি পেরিয়েছি, হঠাৎ করেই আমার 2 পায়ের মাসল পুল করলো। কোনোভাবেই পা আর নাড়াতে পারি না। 10-15 মিনিট হাত পা ছেড়ে দিয়ে সিঁড়ির উপর বসে থাকার পর পা চলাচলের উপযোগী হলো। আরও কিছু পথ সম্ভব গতিতে চলার পর প্রায় 6.5 কিলোমিটার উপরে দেখতে পেলাম এই বৌদ্ধ মূর্তি এবং পাশেই পুলিশ স্টেশন। এত উপরে পুলিশ ফাঁড়ি, অবাকই হলাম। দুপুর 1:30টার দিকে যখন মাত্র হাফ কিলোমিটার পথ বাকি, তখন বসে পড়লাম সিঁড়ির পাশে একটি গুহার সামনে। চোখের সামনে তখন ভাসছে অজস্র মেঘ। এমন সৌন্দর্য এখন যেন পরাস্ত আমার ক্লান্তির কাছে। এত উঠি তবু পথ শেষ হয় না। ক্লান্ত হতে হতে একেবারে শেষ পর্যায়ে এতটা ক্লান্তি আর কখনো আমার হয়নি। সেই আদমের পায়ের ছাপ আমাকে কোথায় টেনে তুলছে। উঠতে উঠতে শরীরের সব শক্তি শেষ করে দিয়েছে। একেবারে নিংড়ে নিংড়ে সব শক্তি শেষ হয়ে গেছে, উঠতে পারছি না। মনের যেটুকু শক্তি সেটুকু নিঃশেষ হওয়ার পথে। মনে হচ্ছে এটুকু আর উঠব কী করে। আর মাত্র 500 মিটারের মতো, অর্থাৎ আধা কিলোমিটারের মতো পথ বাকি আছে। তারপর সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এত দূর যখন এসেছি, বাকি পথও বাড়ি দেব, এই প্রত্যয়ে আবারও উঠতে থাকলাম। হাঁটতে হাঁটতে সিঁড়ির ফাঁক গলে হঠাৎ দেখতে পেলাম আদম পাহাড়ের চূড়ার সেই ভবনটি। এক মুহূর্তে আমার পুরো শরীরে যেন চরম আনন্দের বিদ্যুৎ খেলে গেল। এত কষ্টের পর যেন খুশির জোয়ার বয়ে গেল মনের ভেতরে। এই তো হাতের নাগালে সেই চূড়া, সেই পায়ের ছাপ। খুব সাবধানে ধীরে ধীরে উঠতে লাগলাম চূড়ায়। অবাক হলাম, এখানে আস্ত 3 তলা ভবন, অথচ নিচ থেকে তেমন কিছুই দেখা যায় না।
অবশেষে চূড়ার প্রথম স্তরে পৌঁছলাম। অন্যরকম ভালো লাগা কাজ করছিল মনে। এখানে এসে দেখলাম অনেক জুতো স্যান্ডেল। বুঝতে পারলাম জুতো নিয়ে চূড়ায় ওঠা নিষিদ্ধ। কি আর করা, জুতো খুলে রেখে উঠতে শুরু করলাম। চূড়ার ফটকের সামনে সতর্ক দৃষ্টিতে একজন পুলিশ সদস্যকে দেখলাম। তাকে পাশ কাটিয়ে পা রাখলাম আদম পাহাড়ের চূড়ায়। দেখলাম চূড়ার উপর বিশাল এক পাথর। সম্ভবত এই পাথরের উপরেই ছাপ রয়েছে আদম আলাইহিস সালামের পায়ের। সব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আমি যে উঠতে পেরেছি তা যেন বিশ্বাসই করতে পারছিলাম না। বন্ধুরা, অবশেষে আমি সেই আদম পাহাড়ের চূড়ায় উঠে গেছি। সকাল 7টায় রওনা দিয়ে এখানে পৌঁছতে আমার বেজে গেল 2:10 দুপুর। অনেক সময় লাগলো, অনেক পরিশ্রম হলো, অনেক পথ, অনেক সিঁড়ি বেয়ে এখানে উঠতে হলো। 7 কিলোমিটার গোড়া থেকে এখানে উঠে এসেছি আমি। অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু এখানে যখন আমি পা রাখলাম ঠিক তখনই অন্যরকম প্রশান্তিতে মনটি ভরে গেল। পৃথিবীর প্রথম পুরুষ যেখানে পা রেখেছিলেন ঠিক সেখানেই আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানেই আমি পা রেখেছি। এটি অন্যরকম একটি ভালো লাগার বিষয়। এখন আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে রয়েছে আদম আলাইহিস সালামের সেই পায়ের ছাপ। সেটি আমি নিজে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। 7 ঘন্টা হেঁটে যখন এখানে উঠলাম দেখলাম মেঘেরাও ঘিরে ধরলো চারপাশ। শীর্ষ থেকে আশপাশের দৃশ্য নেওয়ার জন্য যেদিকেই ক্যামেরা তাক করি শুধু সাদা মেঘ ছাড়া আর কিছুই দেখি না। অবশ্য এখানে মেঘ সবসময় এভাবে থাকে না, কখনো আসে কখনো যায়। Where is the footprint? যা হোক, আমি হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখার জন্য রীতিমতো অস্থির হয়ে গেলাম। কয়েকজনকে জিজ্ঞেস করতেই তারা দেখিয়ে দিলেন বিশাল পাথরের উপরের সেই বহুল আকাঙ্ক্ষিত জায়গাটি। Where is the footprint? ক্যামেরা অন করে অল্প কয়েক ধাপ সিঁড়ি মারিয়ে তরতর করে উঠতে লাগলাম সেই ছোট্ট ঘরের দিকে যেখানে রয়েছে পায়ের ছাপ। কিন্তু প্রবেশের মুহূর্তেই আচমকা বিপত্তি। দেখলাম সেখানে ছোট্ট সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা রয়েছে ছবি তোলা নিষেধ। এমন নিষেধাজ্ঞা দেখে আমি থতমত খেয়ে পায়ের ছাপের কক্ষে ঢুকতে গিয়েও পিছিয়ে এলাম। কিন্তু পিছিয়ে আসতেই মনে হলো আমাকে এভাবে ফিরে গেলে চলবে না, নিজে তো দেখবই, ছবি তোলার শেষ চেষ্টাও করে দেখব। আবারও সেই ঘরের দিকে পা বাড়ালাম। একেবারে দরজার কাছে যেতেই সেখানকার দায়িত্বশীল একজন ক্যামেরা বন্ধ করার ইশারা দিয়ে সামনে এলেন। ক্যামেরা বন্ধ করে ভিতরে গিয়েই পায়ের ছাপের কাছে দেখলাম পুলিশ। আমি নিজ চোখে সেই বহুল আকাঙ্ক্ষিত পায়ের ছাপটি দেখে নিলাম, কিন্তু ছবি তোলার নিষেধাজ্ঞা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি ছাপের সামনে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থেকে পুলিশকে নানাভাবে অনুরোধ করলাম। আসলে পা ধরাটাই শুধু বাদ রেখেছিলাম, কিন্তু কিছুতেই রাজি হলেন না। শুধু সিঁড়ির নিচ থেকে ঘরটির ছবি তোলার পারমিশন দিলেন তিনি। মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের কাছেও এই ছাপটি যেহেতু সমান গুরুত্বপূর্ণ, তাই বিভিন্ন ধর্মের মানুষ পবিত্র এই ছাপটিকে শ্রদ্ধা জানাচ্ছেন নিজস্ব ধর্মীয় নিয়মে। যেহেতু শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের মানুষ বেশি, তাই এই চূড়ায় তাদেরই আধিক্য। বন্ধুরা, আদম আলাইহিস সালামের পায়ের ছাপ যেখানে রয়েছে ঠিক সেই ঘরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানেই আদম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। দেখতে পাচ্ছেন সেখানে একজন পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, ওপারে আরেকজন পুলিশ দাঁড়িয়ে রয়েছেন। সেখানে কোনো ধরনের ছবি তুলতে দেওয়া হয় না, সেখানে একেবারে লিখে দেওয়া রয়েছে সরকারিভাবেই এখানে ছবি তোলা নিষেধ। তারপরেও আমি সেখানে গিয়েছি, রিকোয়েস্ট করেছি ছবি তোলার জন্য, কিন্তু তারা আমাকে ছবি তুলতে দেননি। তারা বলেছেন কেউই, দুনিয়ার কাউকে এখানে ছবি তুলতে দেওয়ার কোনো ধরনের কোনো নিয়ম নেই। এখানে দাঁড়িয়ে ক্যামেরায় কথা বলায় সন্দেহ হলো পুলিশের। তিনি এসে জিজ্ঞেস করলেন আমি কোনো সাংবাদিক কিনা, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি কিনা। এরপর তিনি আমাকে নিয়ে গেলেন তাদের সেখানকার ক্যাম্পে। পুলিশের কর্মকর্তা বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করলেন, আমার ক্যামেরার ছবি দেখলেন, এরপর বললেন কোনোভাবে পায়ের ছাপের ছবি না হলে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পায়ের ছাপের ছবি তুলতে না পেরে যদিও মনটা ভীষণ খারাপ, তবু সেই ঘরের ছবিটাই আবারও নিলাম অনুমতি সাপেক্ষে। আদম পাহাড় ও পায়ের ছাপ নিয়ে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দিচ্ছি।
এখানে এসে গুগল থেকে না অনেক বছর আগের এই পুরাতন ছবি দেখে যদি কেউ এখন বোঝানোর চেষ্টা করেন এটি তাঁর তোলা ছবি, নিশ্চিত করে জানবেন তিনি মিথ্যা বলছেন। অফ সিজনে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নির্জন পথে হাজির হয়ে যদি কেউ বলেন তিনি পায়ের ছাপ দেখেছেন, সেটিও মিথ্যা কথা। কারণ অফ সিজনে প্রায় 6 মাস পায়ের ছাপের ঘরটি তালাবদ্ধ থাকে। পায়ের ছাপ দেখতে হলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই আসতে হবে। যেহেতু অন্যের ছবি ব্যবহারে কিছু বিধিনিষেধ আছে, তাই আপনাদের দেখানোর জন্য সেই ছবির আদলে পায়ের ছাপটি আমি হুবহু আঁকিয়ে নিয়েছি দেশের তরুণ চিত্রশিল্পী আয়ুব আলমিনের কাছ থেকে, যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। এখানে তার পায়ের এই ছাপটির দৈর্ঘ্য 5 ফুট 7 ইঞ্চি এবং প্রস্থ 2 ফুট 6 ইঞ্চি। আদম আলাইহিস সালামের উচ্চতা কত ছিল তা নিয়ে মতভেদ আছে। কোথাও 30 হাত, কোথাও 60 হাত, আবার কোথাও 90 হাত উচ্চতা উল্লেখ করা হয়েছে। উচ্চতা বেশি হলে পা বড় হওয়াটাই স্বাভাবিক। আদম পাহাড় সত্যিই এক মায়াবী পাহাড়। এখানে আসতে পারার, এখানে পা রাখতে পারার আলাদা একটি অনুভূতি আছে, যে অনুভূতি পুরো দেহ মনে অন্যরকম এক আবেশ ছড়িয়ে দিয়েছে।